একটু ইলাবোরেট ডিসকাশন আমরা করব বিরতির পরে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, সোজা কথা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করছিলাম উচ্চ শিক্ষায় অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রসঙ্গে। আমাদের সঙ্গে আছেন ডক্টর সিরাজুল ইসলাম ভূঁইয়া ও ডক্টর আব্দুর রব। আমি ডক্টর রবের কাছে আবার যাই, বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো যে এই কাউন্সিল বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে যেভাবে মূল্যায়ন করবে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টকে যেভাবে মূল্যায়ন করবে, সেই মূল্যায়ন রিপোর্টটা কিভাবে প্রকাশিত হবে? এটা কি গ্রেড হবে, এ প্লাস, এ মাইনাস, সি, বি প্লাস, বি মাইনাস জাতীয় হবে, না কি পদ্ধতিতে তাকে আপনারা মূল্যায়ন করবেন বা কাউন্সিল মূল্যায়ন করবে? কাউন্সিল আসলে মূল্যায়নের জন্য প্রথম কথা উনি বলেছিলেন ভূঁইয়া সাহেব যে কতগুলো ক্রাইটেরিয়া যেগুলো তো আছেই, সেই ক্রাইটেরিয়াগুলো যারা মিট করবে টেবিলে ফেললো সব, হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ডটা মিট করলো, তারপরে যেটা হবে দেখা যাবে একটা মিনিমাম লেভেলটা তারা মিট করেছে কিনা। যদি সেটা করে থাকে তাহলে তাকে বলা হবে যে অ্যাক্রেডিটেড, আর যদি না করে তাহলে নট অ্যাক্রেডিটেড বলবে না, বলবে যে ট্রাই এগেইন লেটার অন, মানে সার্টিফিকেটটা দেবে না, প্রভিশনাল। এটা বলতে পারেন পাস। ফেল বলবো আমি এটা যে হ্যাঁ পারি নাই, এবার পরে হয়তো পারতে পারে, কেমন। তো এই পাস সার্টিফিকেট এ বি সি ডি বা 1 2 3 কোনো গ্রেড নাই, জাস্ট ওয়ান পাস অর ফেল। আচ্ছা, তাহলে আরেকটু পরিষ্কার করি। আপনি ধরেন বাংলাদেশে এই 78 প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ধরেন 50টা ইউনিভার্সিটিতে বিবিএ কোর্স আছে। এখন বিবিএ কোর্সের ব্যাপারে যদি অ্যাক্রিডিটেশন কাউন্সিলে সেসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে যে আমাদের বিবিএ কোর্স সম্পর্কে আপনাদের ওপিনিয়ন দেন, তো তাতে সে রেজাল্টটা কিভাবে আসবে? ধরুন শুধু বিবিএ কোর্স বলছি আমরা যে 50টা ইউনিভার্সিটিতে বিবিএ কোর্স আছে, হয়তো 30টা আপনার মানদণ্ড পূরণ করলো, তাদেরকে আমরা বললাম অ্যাক্রেডিটেড। জি, বাকিরা কিন্তু ওই ক্লেমটা করতে পারছে না যে তারা অ্যাক্রেডিটেড না। জি, তাহলে ক্ষেত্রে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। জি, সেটা হলো যে এরা পাশ করে ওরা ফেল করা, কেমন। কিন্তু আমাদের আলটিমেট গোল কিন্তু হচ্ছে প্রত্যেককেই পাশ করানো, অর্থাৎ ওদেরকে আপনি সময় দিলেন, সময় দেব, এই বছর হলো না, হ্যাঁ এই বছর হলো। তাহলে কি আমি একজন অভিভাবকের দৃষ্টিকোণ থেকে যদি দেখি যে আমি আমার ছেলেকে বিবিএ কোর্সে ভর্তি করানোর জন্য চেষ্টা করছি, তখন আমি জানতে পারলাম যে 50টা ইউনিভার্সিটির মধ্যে শুধু এই 30টা অ্যাক্রিডিটেশন কাউন্সিল থেকে পাস সার্টিফিকেট পেয়েছে, এটাই তো অভিভাবক বা ছাত্র জানতে তারা চেষ্টা করবে এখানে ভর্তি করানোর জন্য। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে ছাত্র সংখ্যা যা আর এই 30টার যা ক্যাপাসিটি, সেটা তো অনেক সময় ম্যাচ করবে না, তখন সে বাকি 40টাও যেতে পারে, ও বাকির মধ্যে কিন্তু সেটা জেনে শুনে যাবে, যে এরা অ্যাক্রিডিটেশন পাস করে নাই। এক্স্যাক্টলি। প্রফেসর ভূঁইয়া, আপনি কি কিছু এর সঙ্গে যোগ করবেন? অবশ্যই। আমি যে পয়েন্ট আমরা আছি, হ্যাঁ ডক্টর রব যেটা বলেছেন যথার্থই বলেছেন। সাথে সাথে আরেকটা যে পয়েন্ট আমি যোগ করতে চাই, সেটা হলো অ্যাক্রিডিটেশন করতে গিয়ে আমরা যে ক্রাইটেরিয়াগুলো দেখি, যে এনাফ শিক্ষক আছে কিনা, রিসোর্সেস আছে কিনা, কারিকুলাম ঠিক আছে কিনা, এটা গিয়ে যদি দেখি যে হ্যাঁ এনাফ শিক্ষক নেই, এনাফ কারিকুলামটা আপডেটেড না, তারপরে আপনার ইন্ডাস্ট্রি লেভেল থেকে ফিডব্যাকটা ভালো না, এইগুলো অবজারভেশন দিয়ে যে এই ক্রাইটেরিয়া তোমরা মিট করেছো, এই ক্রাইটেরিয়া তোমরা মিট করো নাই, কেন করো নাই, এটা ওরা লিখিতভাবে অবজারভেশন দিয়ে দেয়, তাহলে তোমাদেরকে আমরা 6 মান্থ বা 1 ইয়ার সময় দিলাম, তারপরে আমরা আসবো। এর আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো একটা আমরা যেটা বললাম এএসএসবি, আরেকটা হলো জার্নালিজমের জন্য এসিই জেএমসি, জার্নালিজমের জন্য একটা, জার্নালিজম মাস কমিউনিকেশন, বিজনেসের জন্য একটা, এডুকেশনের জন্য একটা, সেপারেট সাবজেক্টের উপরে অ্যাক্রিডিটেশন হয় এবং এটা স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করে। কিন্তু আমি যেটা বলেছি, আমেরিকাতে যে 6টা অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, এরা কিন্তু জেনারেল ওভারঅল ইউনিভার্সিটিটাকে দেখে সব সাবজেক্টের উপরে। এবং কিভাবে ওরা দেখে, প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা কমিটি আছে,
ওই কমিটিটা কেউ দেখবে বিজনেস, কেউ দেখবে সোশিওলজি, কেউ দেখবে কম্পিউটার সায়েন্স, কেউ দেখবে সোশ্যাল সায়েন্স। ওইটা দেখবে যে ওভারঅল মিশনটা বিভিন্ন সাবজেক্টে তারা অ্যালাইন করেছে কিনা। ওইটা দেখার পরে ওনারা একটা সার্টিফিকেশন দেয়। এটার একটা ইম্প্যাক্ট আছে। আপনি যখন দেখবেন একটা ইউনিভার্সিটি প্রভিশনারি পিরিয়ডে আছে, এটা অটোমেটিক্যালি গভর্নমেন্টের কাছে রিপোর্ট যাচ্ছে, স্টেট গভর্নমেন্টের কাছে রিপোর্ট যাচ্ছে। গভর্নমেন্ট এটা রিপোর্টটা দেখে এবং দেখে ওদের যে রিসোর্সটা আছে, ওদের যে স্কলারশিপ আছে, স্টপ করে দেবে, আপনাকে অবজারভেশনে রাখবে, বলবে যে তোমরা যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল না করো, তার মানে তুমি তোমার স্টুডেন্ট যে কোয়ালিটিটা ইজ পুয়ার, দে আর ক্যান নট কন্ট্রিবিউট টু দি সোসাইটি। এবং আরেকটা বড় ইম্প্যাক্ট হলো, যখন অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রভিশনারি পিরিয়ডে রাখবে অথবা অ্যাক্রিডিটেশন দেবে না, তখন হায়ারিং অথরিটি উইল নট হায়ার এনি স্টুডেন্ট ফ্রম দ্যাট ইউনিভার্সিটি। দ্যাট মিনস দে আর নট হ্যাভিং দি প্রপার স্কিল সেট in order to serve the company. অতএব they are not hiring the people. That is why some parents will not send their children to that university anymore. That is why they are. ধন্যবাদ প্রফেসর ভূঁইয়া। আরেকটা প্রসঙ্গে আমি চাই, আমরা জানি যে বাংলাদেশে পাবলিক প্রাইভেট বোথ ইউনিভার্সিটিকে লুক আফটার করার জন্য বা ওভারসি করার জন্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন রয়েছে। তো গ্রান্টস কমিশনের ব্যাপারে গ্রান্টস কমিশনকে নির্দেশ মান্য করতে হয়, বিশ্ববিদ্যালয়কে মান্য করতে হয়, এটা অফিসিয়ালি সেখান থেকে অনুমোদন, প্রত্যেকটা বিষয়ে অনুমোদন নিতে হয়, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো। আমার প্রশ্ন হলো, এই অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মর্যাদাটা কি লেভেলের হবে? এটা কি এই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের উপরে, নাকি মঞ্জুরি কমিশনের অধীন বা নিচের কোন প্রতিষ্ঠান, তাকে মান্য করতে বিশ্ববিদ্যালয়গুলো বাধ্য হবে কিনা? এটা গভর্নমেন্ট যেটা অবজেক্টিভটা আমি দেখেছি, আমার মনে হয়েছে, আমি ইন্টারপ্রিটেশনটা যদি যাই, ইট উইল বি ন্যাশনাল কাউন্সিল, it will be above UGC. UGC will be some 3 members will be there from UGC, highly qualified, total body তে 21 জন একটা বডি আছে। তো ওখানে এটা ওভারঅল অল ইউনিভার্সিটি গুলো, গভর্নমেন্ট যেটা এখন করছে অনলি ফর প্রাইভেট ইউনিভার্সিটি, দ্যাট ইজ সো ফার আই নো। আমি যে কাগজ দেখেছি তাই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর জন্য, আর পাবলিক ইউনিভার্সিটি গুলোর জন্য এটা হচ্ছে না। প্রবাবলি পাবলিক ইউনিভার্সিটি আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট। না, কিন্তু এটাও তো একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত হতে যাচ্ছে সরকারের। কারণ আছে, এই যে আপনি যদি গোড়াতে যান, আমি যে বলেছি, আপনি যখন অ্যাক্রিডিটেশন কাউন্সিল, তাদের একটা ক্রাইটেরিয়া আছে, মিশন আছে, ভিশন আছে। ওনারা যদি যান যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যান, গিয়ে যদি দেখেন যে ওই ডিপার্টমেন্টে টিচার আছে কিন্তু কন্ট্রিবিউশন নেই, ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন নেই, আপনার পাবলিকেশন নেই, আপনি প্রমোশন ক্রাইটেরিয়াটা ঠিক নাই, বা কিভাবে প্রমোশন হচ্ছে এটা জানা নাই, রিক্রুটমেন্টও দেখতে পারে, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা ওখানে ধরা পড়ে যাবে। then that is one of the problems public university will face. না, সেটা তো পাবলিক ইউনিভার্সিটির নিজের দুর্বলতা ঢাকার জন্য সে যেতে চায় না, কিন্তু সরকার কেন পাবলিক ইউনিভার্সিটিকে রেহাই দেবে এটার থেকে? আমার এটার সরকারই জানবে। তবে যে কথাটা আমার দেয়া কি উচিত, আপনি কি? আমার মনে হয় না যে এটা স্ট্যান্ডার্ড সব ইউনিভার্সিটির জন্য একই স্ট্যান্ডার্ড হবে এবং হওয়া উচিত, এবং আমেরিকাতে সেটা আছে, ইউরোপে সেটা আছে। প্রফেসর, আপনি কি মনে করেন পাবলিক ইউনিভার্সিটি এর থেকে বাদ পড়বে কেন? না, এডুকেশনের স্ট্যান্ডার্ড তো সে প্রাইভেট হোক পাবলিক হোক, কেমন ছোট হোক বড় হোক, স্ট্যান্ডার্ড তো সেম থাকতে হবে। আমরা সার্টিফাই করছি কি মিনিমাম স্ট্যান্ডার্ড। তো এখন সেটা করতে গেলে আপনার সবাইকে আনতে হবে এর মধ্যে। যদিও আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট অফ 2010 সেখানে স্পেসিফিক জিনিসটা উল্লেখ করা ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য করতে হবে, কিন্তু তাহলে আপনার আরেকটা করা দরকার, যে প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা করতে হবে আপনাকে। এত আরেকটা করলে তো ডাবল দুইটা রকম স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে, করা তো প্রয়োজন নাই। সেম কমিশন ক্যান ডু ইট, কেমন, এবং এটা করা উচিত, কেমন। এবং হলে আমি যেটা মনে করি যে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়মের সুরাহা এতে হবে, কেমন, যদি রিক্রুটমেন্ট থেকে শুরু করে আপনার শিক্ষাদান, আপনার রেজাল্ট পাবলিকেশনের টাইম, ফর এক্সাম্পল 6 মাস লাগে একটা ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ হতে, এই সব জিনিসগুলো তো পারভিউর মধ্যে চলে আসবে।
তাহলে এটা আপনার অনেক স্বচ্ছ হবে, আমার সমতাও হবে। আপনি একটা যদি দেখেন, আবার মেডিকেল কাউন্সিলের ওখানে যাই, ওখানে মেডিকেল কাউন্সিলর যখন ডাক্তারকে সার্টিফিকেট দেয়, তখন ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট যে পাশ করে আসছে তাকেও নিতে হয়, প্রাইভেটে যে তাকেও নিতে হয়। ওখানে তো আমরা কোনো ডিসক্রিমিনেশন করছি না। তেমনি বার কাউন্সিলেও করছি না আমরা, কেমন? তাহলে এখানে তো আমি কোনো যুক্তি দেখি না আর কি। আর প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি এর মধ্যে না আসারও কারণ আমি দেখি না। তবে এখানে একটা কথা আছে, ধন্যবাদ প্রফেসর ভূঁইয়া। একটা আমাদের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাজকর্মের মধ্যে কিন্তু এখন অনেক তফাৎ রয়ে গেছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনার কমেন্টের জন্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে শিক্ষকদের ইভ্যালুয়েশন করা হয় বাই দ্য স্টুডেন্টস। সেরকম কোন সিস্টেম কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই। কিন্তু এইরকম একটা ছোট জিনিস কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চালু করতে পারতো না? হওয়া উচিত, এবং অবশ্যই হওয়া উচিত। এবং এটা আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আমাদের কোনো ফ্যাকাল্টি মেম্বারকে ইভ্যালুয়েশনের কোনো সিস্টেম আমাদের ছিল না। এবং আমার জানা মতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে জানি, আমি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে বিভিন্নভাবে বলেছি যে আপনাদের একটা ইভ্যালুয়েশন সিস্টেম থাকা দরকার বাই দ্য স্টুডেন্টস দেয়ার পারফরম্যান্স। এখন এটার সদুত্তর কিন্তু নেই। এটার দর্শক আপনারা নিশ্চয়ই বুঝেন এটা কেন হচ্ছে না। আমি আবার মুদ্রা কথায় ফিরে যাচ্ছি যে কোয়ালিটিটা অ্যাসুরেন্স করতে হলে ছাত্ররা পড়াশোনা করবে, ক্লাসে থাকবে, টিচিং ইফেক্টিভনেসটা হবে, এটা যদি এনশিওর করে অ্যাক্রিডিটেশন কাউন্সিল, তাহলে আপনি দেখবেন স্টুডেন্টরা ক্লাসে থাকবে, টিচাররা ক্লাসে থাকবে, টিচাররা গবেষণা করবে, টিচাররা কোলাবোরেশন করবে, টিম ওয়ার্ক করবে, তাদের অনেক কিছু তাদের মধ্যে এসে যাবে। এটা যদি এনশিওর করে গভর্নমেন্ট, এতে করে আপনি দেখবেন, আমি বলবো যেমন ইন্ডিয়াতে কোনো পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্সটা নাই, টিচার্স পলিটিক্সটা আপনি দেখবেন না। আপনি সাউথ এশিয়াতে কোনো দেশে আমাদের দেশের মতো স্টুডেন্ট পলিটিক্স এবং প্রমোশনের জন্য টিচারদের মধ্যে যে পলিটিক্স এবং রিক্রুটমেন্টের যে পলিটিক্সটা, আই এম সরি আমাকে এটা বলতেই হচ্ছে, রিয়েলিটি এটা বলতে হচ্ছে। এবং এই কারণে আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস যে এটা করা যাবে না, অ্যাক্রিডিটেশন যদি রিয়েলি এটা ফলো করে তাহলে এগুলো করা যাবে না। এগুলো না করতে পারলে তাহলে আমাদের প্রমোশন বা বিভিন্ন দিকটা হতে পারে, এটা অ্যাজাম্পশন বা রিয়েলিটি। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস প্রবাবলি পাবলিক ইউনিভার্সিটি। সেই জন্যই আশঙ্কা করা যায় যে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা, ভাইস চ্যান্সেলররা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রযোজ্য না হয়, কারণ তাহলে তো সব জারি জুরি বেরিয়ে যাবে। আমরা যখন এই অ্যাক্রিডিটেশনের ভেরিফিকেশনের জন্য যাই, তখন আমরা ছাত্রদেরকে অ্যাট র্যান্ডম পিক আপ করি আপনার ক্যাম্পাসের মধ্যে থেকে, বিভিন্ন জায়গা থেকে। একটা ক্লোজ ডোর মিটিং হয় ছাত্রদের সাথে, কোনো টিচার, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো লোক না, অনলি স্টুডেন্ট, এবং আমরা তাদের ইভ্যালুয়েট করি। উই টেক ফিডব্যাক ফ্রম দি স্টুডেন্ট যে এই 4 দেয়ালের বাইরে কোথাও যাবে না। এক্সপ্রেস ইউর ক্যান্ডিড ওপিনিয়ন অ্যাবাউট দি টিচার্স, টিচিং মেথডস, ফ্যাসিলিটিস। আমাদের একটা লম্বা একটা লিস্ট আছে, প্রত্যেকটার উপরে ছাত্রদের আমরা মতামত জানি। ওখানে কিন্তু রিফ্লেক্টেড হয়ে আসে যে আসলে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পার্সপেক্টিভ থেকে কতটা ইফেক্টিভ। আরেকটা করি, আপনার আলটিমেট ইম্প্যাক্ট ইজ অলসো অন এমপ্লয়মেন্ট। যারা পাশ করে গিয়েছে এদেরকে আমরা ডাকি, ওদের সাথে ক্লোজ ডোর মিটিং হয় যে পাশ করে যাওয়ার পরে তোমরা চাকরিতে যখন গিয়েছো কি ধরনের সমস্যা ফেস করেছো এই বিশ্ববিদ্যালয়ে পাশ করার জন্যে, কেমন? সেখান থেকে ক্যান্ডিডেট ওপিনিয়ন আসে। এমপ্লয়ারদের সাথে আপনার মিটিং হয়, প্রসপেক্টিভ যারা এমপ্লয়ার এবং কারেন্ট এমপ্লয়ার। অর্থাৎ এই যে সেপারেট মিটিংগুলি হয়, এগুলোর থেকে কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ইয়ে সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো বের হয়ে আসে। সিমিলারলি হয় আপনার বোর্ড অফ ট্রাস্টির সাথে হয়, আপনার ডিএনসের সাথে হয়, টিচারদের সাথে হয়, এক্সেপ্ট ডিএনস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লোক থাকে না। ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসকাশন অ্যামাং দ্য টিচার্স। ধন্যবাদ ডক্টর রব ভূঁইয়া। লাস্ট কোনো কমেন্ট যদি করতে চান এক বাক্যে। আমি সেটা আরেকটু ইলাবোরেট আমি করতে চাই, সময় কম। এটা এই যে রব সাহেব বলেছেন যে স্টুডেন্টদের একটা ফিডব্যাক নেয়, ফিডব্যাকটা এত ইম্পর্টেন্ট।
স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় তোমার যে ক্লাস নেওয়া হচ্ছে টিচাররা ভালো পড়াচ্ছে কিনা, তোমার ইকুইপমেন্ট আছে কিনা, তোমার ইন্টারাকশন টিচারদের সাথে ভালো হচ্ছে কিনা, তোমার ফ্যাসিলিটিস আছে কিনা। এবং আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে টিচারদের যে রিক্রুটমেন্ট আমেরিকায়, আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছি একটা ডিনের জন্য কোথাও। আমাকে ওরা প্রথম ইন্টারভিউ করেছে স্কাইপ, সেকেন্ড একটা কমিটি, সেকেন্ড ইন্টারভিউ আমাকে ইনভাইট করেছে একটা এয়ারপোর্টে, আমাকে 5 ঘন্টা ওদের সাথে কথা বলতে হবে, সেকেন্ড ইন্টারভিউ। থার্ড ইন্টারভিউ আমাকে তাদের ক্যাম্পাসে যেতে হবে, ক্যাম্পাসে হোল ইউনিভার্সিটি লেভেল একটা প্রেজেন্টেশন দিতে হবে, ভিশনটা কি। সেকেন্ড হলো কমিটির সাথে কথা বলতে হবে, তারপরে আপনার স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, সবার ভোট নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলতে হবে, ডিফারেন্ট ডিনের সাথে কথা বলতে হবে, কমিউনিটির লোকদের সাথে কথা বলতে হবে, বিজনেস লিডারদের সাথে কথা বলতে হবে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে কথা বলতে হবে। এভরিবডি উইল have their observation and vote for you. Then you will be selected. Whether you have the particular skill set, knowledge, abilities, leadership capabilities, you have to lead that whole faculty, whole school. That is how you are hired. এইখানে আমাদের কোয়ালিটি যে প্রবলেম হচ্ছে তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে আপনার একাডেমিক লিডারশিপ। আমরা তো রাজনৈতিক বিবেচনা ছাড়া অন্য কোনো কারণে লিডারশিপকে আনি না সামনে। ধন্যবাদ ডক্টর শহীদুল ইসলাম ভূঁইয়া, ধন্যবাদ ডক্টর আব্দুর রব। প্রিয় দর্শক, আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজকে আমরা আলোচনা করছিলাম উচ্চশিক্ষায় অ্যাক্রিডিটেশন কাউন্সিল সম্পর্কে, যেটা এখনো বাংলাদেশে হয়নি। এই ধারণাও বাংলাদেশে নতুন, এখনো আমাদের দর্শকরা অনেকেই এই ধারণার সঙ্গে পরিচিত নয়। খুব সম্ভব আমরা দ্বিতীয়বারের মতো এটা আলোচনা করলাম টেলিভিশনের পর্দায়, তাও খুব সীমিতভাবে। আমরা আশা করি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক ফেডারেশন আছে, তারা এটা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা দেখতে পারে এবং কি ধরনের কাউন্সিল হলে এটা বাংলাদেশের জন্য উপযোগী হবে সে ব্যাপারে তারা সরকারকে পরামর্শ দিতে পারে। যেহেতু এখনো এটা প্রতিষ্ঠান হিসেবে সরকার ঘোষণা করেনি, এটার প্রক্রিয়া চলছে, মন্ত্রিসভায় রয়েছে প্রস্তাবটি। হয়তো আগামী কয়েক মাসের মধ্যে এই ব্যাপারে আমরা সরকারি সিদ্ধান্ত দেখতে পাবো। আমি শুরুতে যে কথা বলেছিলাম সেটার পুনরাবৃত্তি করে আবার বলতে চাই, আমাদের দেশের উচ্চশিক্ষা সম্পর্কে, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, উচ্চশিক্ষার গুণগত মান সম্পর্কে সমাজে নানা প্রশ্ন রয়েছে। কাজেই এই প্রশ্ন থেকে মুক্তি পেতে হলে, এর মীমাংসা করতে হলে অ্যাক্রিডিটেশন কাউন্সিল একটি উপযুক্ত পদক্ষেপ হবে। অ্যাক্রিডিটেশন কাউন্সিলে সব শেষ কথা নয়, এটা একটা বড় পদক্ষেপ হবে এবং এই পদক্ষেপকে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকলেরই স্বাগত জানানো উচিত। আমরা আশা করব যে এই অ্যাক্রিডিটেশন কাউন্সিলের মাধ্যমে আমরা আমাদের উচ্চশিক্ষায় যেসব দুর্বলতা প্রত্যক্ষ করছি সেগুলো ক্রমে ক্রমে অবসান হবে এবং আমরা একটা মানসম্পন্ন উচ্চশিক্ষায় পৌঁছতে পারবো। এই প্রত্যাশায় আজকের সোজা কথা অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।